ফোনে ফোনে বাজার কিভাবে হয় জানতে চান? শুরু হচ্ছে ফোনে ফোনে বাজার প্রশিক্ষণ। তাহলে আপনারা প্রস্তুত তো? যার মোবাইল ফোনটি হাতে নিয়ে নিন। এরপর চলে যান স্বপ্নের ফেসবুক পেজে। তারপরেই পেজের শুরুতেই থাকা পোস্টটি থেকে আপনার নিকটস্থ আউটলেটের নাম্বার নিন। পেয়ে গেছি। নাম্বারটা লিখ। এই নাম্বারটা বল না। 0199981054। এই আমি পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, স্বপ্ন থেকে বলছি। আলু 3 কেজি। মা, বরবটির কথা বলো না। দাদি পেঁয়াজ শেষ, পেঁয়াজ লাগবো। মা দুধ লাগবে কিন্তু। দাদু বুটের ডাল। জি ম্যাডাম, সব পৌঁছে যাবে। অভিনন্দন, আপনারা সফলভাবে ফোনে ফোনে বাজার প্রশিক্ষণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। স্বপ্ন ফোনে ফোনে বাজার। অর্ডার করুন ফোনে, বাজার আপনার ঘরে। ইউরো এবং কোপা দুটো সফল টুর্নামেন্টের একদম শেষ দিকে এসে জমজমাট ফুটবল উপহার দিয়ে গেছে এবং এই উপহারটা আমরা ফুটবল প্রেমীরা দু চোখ ভরে উপভোগ করেছি অবশ্যই। এবং এইভাবেই কিন্তু আমাদের এই দুটো টুর্নামেন্ট শেষ হয়েছে এবং আপনাদের সাথে একদম শেষ দিকে সবসময় ছিলাম এবিসি রেডিও FM 89.2 এর সৌজন্যে ABC স্পোর্টস নাইট পাওয়ার্ড বাই স্বপ্ন শেষ এপিসোড নিয়ে আজকে আমরা আপনাদের সামনে চলে এসেছি। এবং আজকে আমাদের অতিথি আর কেউ নয়, দেশ বরেণ্য কোচ, AFCA লাইসেন্সধারী একমাত্র কোচ বাংলাদেশের এবং বর্তমানে শেখ রাসেল ক্রীড়াচক্রের হেড কোচ। তিনি হচ্ছেন সাইফুল বারী টিটু স্যার। ধন্যবাদ সাইফুল বারী টিটু স্যার আমাদের সাথে আবারও যোগ দেওয়ার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন দেখলেন দুটো ম্যাচ? গতকাল হয়েছিল ইউরোর ফাইনাল এবং তার আগে হয়ে গেছিল কোপা আমেরিকার ফাইনাল। অসাধারণ দুটো ম্যাচ এবং পুরো টুর্নামেন্টে একটা অসাধারণ টুর্নামেন্ট ছিল, রাইট? না, অফকোর্স মানে দুইটা ম্যাচই তো আসলে কশাস খেলা হয়েছে। একটা ম্যাচ, আরেকটা ম্যাচ তো ছিল অন্যরকম একটা লড়াই। সো সব মিলে আমি বলবো যে মানে স্পেকটেকুলার দুটা ম্যাচ আমরা দেখেছি। যা বলার আর কি, যে যেহেতু ইউরোতে মানে দুইটা বেস্ট টিমই ফাইনালে এসছে এবং কোপাতেও তাই, অসতর্কতা বাই ইটালিয়ান ডিফেন্ডার্স বা ইটালিয়ান প্লেয়ার্স, ওইটার জন্য গোলটা পাওয়া। বাট ভেরি ডিফিকাল্ট, মানে টেকনিক্যাল পার্ট হচ্ছে ওর হাফ ভলি শটটা মারা, এক্সিলেন্ট, মানে একটা টাচে এবং ওর যে কানেক্ট হওয়া হাফ বলে, কিন্তু বলটা যখন মাটিতে অল্প একটু লাগবে তখনই মারা, বলটা মাটিতে পড়ে যখন উঠছে তখনই মারা। এবং ওইটা, এবং ডোনারামার মতো গোলকিপার কিন্তু কোনো টাইমই পায় না রিফ্লেক্ট করার, মানে রিয়াক্ট করার। সো ওইটা হচ্ছে ইয়ে। আর ইটালির ব্যাপারটা হচ্ছে যে গোলগুলি যেটা আসা উচিত ছিল, কিয়েসা যেটা সেকেন্ড হাফে পারলো এবং ফার্স্ট হাফে কিয়েসা যেটা ঢুকে একটা শট পারলো বাঁ পায়ে, ওটা কিন্তু গোলে থাকলে গোল, বিকজ পিকফোর্ড কোনো মুভ করেনি, এত পাওয়ার ছিল শটে। এবং সেকেন্ড হাফেরটা পিকফোর্ডের আমি বলবো সেভ অফ দ্য ডে। ওইটা এত চমৎকার একটা সেভ করেছে। এবং কারণ গোলকিপারদের জন্য খুবই ডিফিকাল্ট হচ্ছে গ্রাউন্ডার শটগুলি। কারণ হয় কি, আমি যখন জাম্প করব আই উইল টেক সাম টাইম টু ল্যান্ড যদি নিচ দিয়ে মারি, বাট বল যদি আমার এই হাইটে আসে ইট ইজ ভেরি ইজিয়ার টু, মানে লেস টাইমে আমি যেতে পারছি। তো ওই জন্য ওই সেভটা খুব ভালো ছিল। বাট সোর্স কি হতে পারে? সোর্স হলো গিয়ে সেই কর্নারটা। এবং কর্নারটারে যেটা হলো যে দুইটা সাবস্টিটিউশন মানচিনি করলো, বেরার্ডিকে নামানো এবং ক্রিস্টেন্টেনকে নামানো। সো ক্রিস্টেন্টে যেটা করলো এই কর্নারটার সময়, সে গিয়ে কিন্তু নিয়ার পোস্টে, কারণ আমরা সাধারণত কর্নার কিক ডিফেন্ড করি, আমরা ডিফেন্ডিং টিম হলে আমরা ফার্স্ট টু দ্য বল, রিঅ্যাক্ট কুইকার দেন দ্য আদার টিম। এইখানে ওই ক্রিস্টেন্টের সামনে যাওয়াতে ওইখানে কে ছিল, সম্ভবত ম্যাগুয়ের ছিল, বাকি মিস করে গেছে। বলটা এসছে একদম কেলেনির কাছে, মানে ক্লিয়ার করার জন্য কেউ ছিল না। বাট যেটা স্টোন করেছে, ক্লিয়ার করতে না পারলেও কেলেনিকে মারতে দেয়নি। বাট বলটা ভেরাটির কাছে চলে যাওয়াতে হেডটা করেছে, হাতে লেগে বাড়ি লেগেছে এবং বনুচি কাছেই ছিল, জাস্ট টোকা দিয়ে। সো অত কোনো, মানে ইংল্যান্ডের গোলটার মতো অত বিউটিফুল না বা অত ইমপ্যাক্টফুল ছিল, কিন্তু রেজাল্টটা বিশাল। কারণ হাফ টাইমে কনফার্ম আমি মানচিনি বলছিল যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। আমরা যখন ম্যাচে পিছিয়ে যাই,
আমরা প্লেয়ারদের হাফ টাইম এটাই বলি, উই ক্যানট কনসিড অ্যানাদার গোল অ্যান্ড উই হ্যাভ টু স্কোর অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এই দুইটা কাজ করা একসাথে কিন্তু খুব কঠিন, তাও আবার ফাইনালে। সো ওই জিনিসটা ইটালির টিমটার যেটা আমার কাছে ভালো লাগে, মানে তারা খেলছে ইংল্যান্ডের মাঠে, ইংল্যান্ডের হোম, এবং এখানে দর্শক ছিল 5 গুণ বেশি, একজন ইটালিয়ান তো 5 জন ইংলিশ। তো ইটালি প্লেয়ারদের এক্সপিরিয়েন্স এবং এটাকে যদি আমি বলি গেম ম্যানেজমেন্ট স্কিল এত হাই লেভেলের, ওরা ওই হোম অ্যাডভান্টেজকে ডিফিউজ করে দিয়েছে তাদের মেন্টালিটি দিয়ে। এবং আপনারা খেয়াল করবেন, কেলিনি খেলছে, বল পায়ে প্লেয়ারকে সে ইন্ডিকেট করছে তুমি এদিকে সরো, আমি পাস দিব। জর্জিনিও সেম জিনিস করছে। তো এটাকে আমরা বলি প্লেয়ার কোচিং। নরমালি ম্যাচের ভিতরে কিন্তু কোচ থাকে ডাগ আউটে, মাঠে হচ্ছে গোলকিপার কোচিং করে ডিফেন্ডারদের, স্পেশালি 2 সেন্টার ব্যাক, 2 সেন্টার ব্যাক কোচিং করে মিডফিল্ডারদের, মিডফিল্ডাররা কোচিং করায় স্ট্রাইকারদের। কোচিং মানে কি? কোচিং আর কিছুই না, গিভিং ইনফরমেশন, যে গো টু ইউর রাইট, গো টু ইউর লেফট, বা চেক ইউর শোল্ডার। চেক ইউর শোল্ডার মানে হচ্ছে দেখে নেওয়া, বডি ওপেন। সো ওই জিনিসগুলি ইটালিয়ানরা এত ভালো করে। এবং আন্ডারস্ট্যান্ডিংটা কি, কেলিনি এবং বনুচি, কেলিনি যেমন ডিফেন্ডিংয়ে ও এমন সব জায়গায় ও যাচ্ছে বিপদ হতে দিচ্ছে না, ক্লিয়ার করে দিচ্ছে। মনে আছে স্টার্লিং এর একটা ক্রস কিভাবে ব্লক করলো, সে একদম গোল লাইনের কাছে। বনুচি কি করছে, খেলতেছে খেলতেছে খেলতেছে, হঠাৎ করে একটা লং পাস দিচ্ছে, গ্রাউন্ডার লং পাস দিচ্ছে স্ট্রাইকারের কাছে। এই যে ভিশন, এই যে পাসিং অ্যাবিলিটি, এগুলি হচ্ছে ওই স্ট্যান্ডার্ডের। এবং এই জন্য আমি বললাম যে এক্সপিরিয়েন্স এবং গেম ম্যানেজমেন্ট স্কিলে ওরা ইংল্যান্ডের থেকে এগিয়ে ছিল। এই জন্যই তারা কখনোই কিন্তু মানে সহজে হাঁটতে চাবে না, তাদের বিট করা খুব কঠিন, স্পেশালি এই ব্যাচ অফ প্লেয়ার্স। এবং আমি বলবো তারা এমন একটা কোচ পেয়েছে, এবং কোচের কথা বলতে গেলে কোচিং স্টাফের কথাও আসে। হ্যাঁ, তা তো অবশ্যই। তার স্টাফগুলি কারা? জিয়ানলুকা ভিয়ালি, এক্স প্লেয়ার্স সব, লম্বার্ডো, যারা নাকি একসাথে স্যাম্পদোরিয়াতে ওরা 30 বছর আগে খেলেছে। এবং মানচিনি ওয়াজ আ ভেরি গুড প্লেয়ার, আপনারা খেলা দেখেননি, আমি দেখেছি, এক্সেলেন্ট প্লেয়ার হি ওয়াজ। অ্যান্ড ও লাজিওতে খেলেছে অনেকদিন। এবং ও মানে এইখানে যখন দায়িত্ব নেয়, 30 ম্যাচে বোধহয় 21 ম্যাচ উইন, 7 ড্র, 2 লস, মানে 2টা হারা। তো ওই হিসাবে মানচিনি অলরেডি একটা পর্যায়ে নিয়ে আসছিল টিম। এবং এটা আমার মানে ওই ভাল লাগলো কালকে এই জন্যই যে ও কোনো কিছুতেই কালকে খেলার পরে কিন্তু উচ্ছ্বাসটা অত বেশি দেখিনি ইটালিয়ানদের। হ্যাঁ, মনে হচ্ছিল যে এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। এই জিনিসটা আমাকে খুব অ্যাজ এ কোচ অলসো মানচিনি, যে তার ডিমিনার, তার কথা বলা, এবং সে যে মাঠের মধ্যে ডিকটেট করছে, এক্সেলেন্ট। এবং অফকোর্স অলসো সাউথগেটকেও আমার খুব পছন্দ এইসব দিক দিয়ে। তো আমার মনে হয় যে 2টা সেরা টিমই ইউরোর ফাইনাল খেলেছে, একটা টিমকে হারতে হতো, ইংল্যান্ড হেরে গিয়েছে। আচ্ছা আচ্ছা, তাসিফের কাছে ফেরত আসছি। স্যার বললেন যে কোচিং ট্যাকটিক্সটা, সো মানচিনি এবং সাউথগেট দুজনের ট্যাকটিক্সটা ডিফারেন্ট। তোমার কি মনে হয় যে সাউথগেট কি খানিকটা গ্রামাটিক্যাল বেসড কোচ, যে একদম যেই পজিশনে যেটা খেলানো দরকার সেটাই খেলাচ্ছেন? অপরদিকে মানচিনির কথা যদি আমি বলি, ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড এবং সময়টা বুঝে ইমপ্লিমেন্ট করা সেই কৌশলগুলো, কাকে কিভাবে দেখছো? সাউথগেটকে আই ডোন্ট থিংক গ্রামাটিক্যাল কোচ বলা যায়, কারণ ও যদি গ্রামাটিক্যাল কোচ হতো তাহলে একই ফরমেশন নিয়ে ও 2018 বিশ্বকাপ খেলতো, টিল ইউরো খেলতো। গ্রামাটিক্যাল কোচ বলতে আমরা যেটা বুঝি যে একটা পারফেক্ট ফরমেশন সিলেক্ট করা ফর আ সিজন, ওই সিজনের নির্দিষ্ট কিছু প্লেয়ার নিয়ে সেটা খেলা, যেটা আমরা ফ্যানরা অটো পাইলট বলি, যে কোচদের অটো পাইলট মোড, যে এইখানে খেলবে তো খেলবে, এর বিকল্প নেই। বাট ও কিন্তু ফরমেশন চেঞ্জ করে, প্রত্যেকটা ফরমেশন চেঞ্জ করে। গতকালকে আমি ভাবছিলাম যে সেমিফাইনালের ফরমেশনটাই হয়তো থাকবে, বাট ওয়েন আই স যে 3 at the back, I got surprised. And আমিও টোটালি বুঝতে পেরেছি যে হি ইজ গোয়িং ফর দ্য অ্যাটাক। সোজা কথা যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এই মুহূর্তের জন্য। ওকে গ্রামাটিক্যাল কোচ বলা যায় না। আই থিঙ্ক যেটা সাউথগেটের প্রবলেমও বলবো না, বাট আমার মনে হয় যে ডিসিশন নেওয়াটা জাস্ট কিছু সময়ের ব্যবধান। যে একটা ডিসিশন যদি ওই যেটা বললাম যে র্যাশফোর্ড আর স্যানচোকে যদি একটু আগে নামিয়ে ফেলতাম, বা গ্রিলিশকে যদি আমি হয়তো বা ইউনো যে 70 মিনিটসের সময় নামাতাম, ইউ নেভার নো, সামথিং কুড হ্যাভ হ্যাপেন্ড। বাট এগুলো এখন সব ইফস অ্যান্ড বাটস। বাট মানচিনির কথা যদি বলি, মানচিনি হ্যাজ অলওয়েজ বিন আ গ্রেট কোচ টু মি। আমি ম্যানচেস্টার সিটির কথা বলবো। ম্যানচেস্টার সিটির মতো দলকে সে যখন 2010-11 সিজনে চ্যাম্পিয়ন করলো,
তখন থেকে যেহেতু ফলো করছি আমার বলতেই হয় যে হি হ্যাজ বিন আ জিনিয়াস। ইটালিয়ান টিমটা 2018 বিশ্বকাপ জিততে পারেনি, 14 বিশ্বকাপ ডিজাস্টার, 2010 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে বাদ, সেখান থেকে 18 বিশ্বকাপ না জেতা মানে সুযোগ না পাওয়া দলটাকে সে যেভাবে করে একদম পরিবর্তন, এবং প্রত্যেকটা প্লেয়ারকে সে রিড করেছে। সে জানে যে তার প্লেয়ারের কোন প্লেয়ারের ক্যাপাবিলিটি কতটুকু, কাকে কখন নামালে তার বেস্টটা পাবো। চিয়েলেনি বনুচির কথা বলছি যে তারা দুজনে মিলে তাদের বয়স হচ্ছে অলমোস্ট 80-র কাছাকাছি, দুজনের 76 এইজ। তাদেরকে হয়তো একটা কোচ যদি নর্মাল ইউরোপিয়ান কোচ বলি হয়তো বা কনসিডার করতো না ফর দ্য ন্যাশনাল টিম, বাট হি কেপ্ট ফেথ অন দেম, তাদেরকে খেলিয়েছে অ্যান্ড গট দ্য রেজাল্ট। তার বেস্ট লেফট ব্যাক সে ইনজুর্ড হয়ে গেছে, সেখানে এমারসনকে নামাচ্ছে। স্যার বলছেন যে চেলসি থার্ড স্ট্রিং এর প্লেয়ার। আমি চেলসি ফ্যান, আমি জানি যে আমি নিজে যখন এমারসন নামি আই ওয়াজ লাইক ক্যান এমারসন ক্যান, বা চিলওয়েলকে যদি উঠিয়ে লাইক আলোনসোকে নামায় যখন বা এমারসনকে নামায় আমি নিজে আনহ্যাপি হয়ে যাই। তো তাকে খেলানো একটা সাডেন মোমেন্ট ইনজুর্ড প্লেয়ার, এক ম্যাচ পরেই তার বেস্টটা বের করে আনা, তাও আবার ফাইনালে। সো ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু দ্য কোচ। হ্যাঁ, আমার সেম কোশ্চেন স্যারের কাছেও তসিফের কথা শুধু ধরে আসি যে কাকে একটু ট্যাকটিক্যালি এগিয়ে রাখবেন মানচিলি এবং সাউথগেট? আপনি একটু আগে বলছিলেন প্রথম এটা হচ্ছে যে গ্রামাটিক্যাল কোচ কথাটা মানে কোচিং এর ব্যাপারে যেটা আসে এটা হচ্ছে কোচিং ফিলোসফি, রাইট। এটা হচ্ছে যে আমি অ্যাজ এ কোচ আমার প্লেইং ফিলোসফি কি, আমার ট্রেনিং ফিলোসফি কি, আমার গেম ফিলোসফি এবং আমার কোচিং ফিলোসফি। তো এখানে যেটা হচ্ছে যে মেইন ডিপেন্ড করে হচ্ছে এই সব কিছু ডিটারমাইন করে কোয়ালিটি অ্যান্ড অ্যাবিলিটি অফ দ্য প্লেয়ার্স। রাইট। আমার যদি ওই প্লেয়ার না থাকে আমি ওই ফরমেশনে যাব না, যে ফরমেশন আমার দিয়ে হবে না, ওই প্লেয়ার থাকতে হবে। বাট এইখানে ক্রেডিটটা আমি দিব প্রথমে প্রানদেলিকে। প্রানদেলি যখন 2012-এ কোচ হয় বা 11-এ, ওই ইউরোতে ইটালির খেলার মধ্যে চেঞ্জ দেখেছি আমি। কারণ আমি মার্চেলো লিপির 2006 এবং 10-এর ওটা, এবং আই ওয়াজ ফরচুনেট টু মিট মার্চেলো লিপি, এবং ওকে আমি কোশ্চেন করতে পেরেছিলাম। আমরা একটা কোর্স করছিলাম গুয়ানজুতে, সো হি ওয়াজ কোচ অফ দ্যাট টিম, গুয়ানজু এভারগ্রান্দে চায়না লিগে। তো ওই মাঠে যেহেতু কোচ করেছে এবং একই হোটেলে আমরা ছিলাম, তো ডিনারে আমার সাথে দেখা হয়েছে বা, এবং আমাদের কোচিং আমরা যারা ওখানে ছিলাম পার্টিসিপেন্টস আমাদের একটা হাফ অ্যান আওয়ার সময় দিয়েছিল। তো আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে কোশ্চেনটা করেছিলাম যে ট্যাকটিক্যালি যে মেইন ডিফারেন্সটা কি ছিল, 2006-এর তুমি চ্যাম্পিয়ন হইলা, 2010-এ গ্রুপ স্টেজ থেকে আউট। সো ও একটা মানে মুচকে হাসি দিয়ে বলেছিল 4 বছর তো কিছু প্লেয়ারের বয়স বেড়ে গিয়েছিল। সো এটা একটা জাস্ট সে ফান করে বলছে, পরে সে এক্সপ্লেন করেছে। তো আমার কথা হচ্ছে যে ইটালিয়ান ফুটবল ওই 2012 থেকে আমি চেঞ্জ, কারণ আমি ইউরো ওইটা কভার করেছিলাম বোধহয় একটা টিভি স্টেশনে, সো আমি অ্যানালাইজ করতাম প্রতিদিন। তো ওইখানে একটা চেঞ্জ, এবং ফাইনাল খেলেছিল আপনাদের মনে আছে কিনা, স্পেনের কাছে 4 গোলে হেরেছিল। তো ওই ইয়ের থেকে এখন মানচিনি যেটা করেছে এটা অবিশ্বাস্য। এই খেলা আমি দেখি নাই কখনো, যে হাই প্রেসিংটা, এবং ইংল্যান্ড কেন কালকে এই জিনিসগুলি করতে পারে নাই, হাই প্রেসিং, ইটালিয়ান প্রেসিং। বাট দুই কোচের মধ্যে আমি বলবো কাউকে আমি এখানে ছোট করার কিছু নাই, বড় করারও কিছু নাই। ম্যাচ জিতলে প্লেয়াররা ভালো খেলে, ম্যাচ হারলে কোচের প্রবলেম কি ছিল, কি প্রবলেম ছিল এটা ঘাটাঘাটি শুরু হয়। তো ম্যাচ কালকে জিতলে যদি যে ওই সময়টা নামানো হলো রাশফোর্ড এবং সানচোকে, তারা পেনাল্টি কনভার্ট করলো, ইংল্যান্ড ম্যাচ জিতলো, ওয়াও হোয়াট এ চেঞ্জ। হ্যাঁ, কি সুন্দর একটা ওয়াইজ ডিসিশন যে এই সময় শুধুমাত্র পেনাল্টি নেওয়ার জন্য নামানো হলো। সাউথগেটের সুপার সাব। হ্যাঁ, এই জিনিসটা থাকবে, এবং অলওয়েজ প্লেয়ার্স উইল স্টে, কোচ উইল বি স্যাকড। এবং এটা আমাদের মধ্যে একটা কথাই আছে যে এই মুহূর্তে একটু আগে, এই মুহূর্তে একটু পরে পৃথিবীর কোথায় না কোথাও কোনো কোচ স্যাকড হচ্ছে, রাইট? মানে স্যাকড হয়েছে, স্যাকড হচ্ছে, হতে যাচ্ছে। তো এই জিনিসটা থাকবেই। বাট আমি বলবো যে এগুলি সব ভুলে যাই আমরা শুধু চিন্তা করি প্লেয়াররা কি বলছে। আচ্ছা, কারণ একটা কোচ সম্পর্কে সবচেয়ে ভালো ইনফরমেশন দিতে পারবে প্লেয়াররা, রাইট? কোনো সাংবাদিক না, কোনো দর্শক না, কোনো ফুটবল পণ্ডিত না, only players can give you a honest feedback about a coach. So ওই জিনিসটা হচ্ছে যে বড়। আমার কাছে মনে হয় যে দুইটা বেস্ট কোচই ওই পর্যায়ে এসছে, এবং আরও কোচ আছে যারা ইউরোতে অনেক ভালো করেছে। আমি সেই ইয়েতে নাম নিয়ে আসবো লিওনেল স্কালোনির কথা। Exceptional decision in the final, suddenly changed 5 players. Exactly. Starting 11 and Angel Di Maria কে প্রথম থেকে কথাটা, এবং
ফরমেশন ছিল আগে 4-3-3, এটা 4-4-2 করে ফেললো, রাইট। কারণ নেইমার যাতে জায়গা না পায় ওখানে রড্রিগো ডি পলকে নিয়ে আসলো পারাদেসের সাথে, এবং আমার দৃষ্টিতে ওইটার ম্যান অফ দ্য ম্যাচ ছিল রড্রিগো ডি পল, মানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং মোমেন্ট ছিল, মানে ফাইনালে অন্তত সে ম্যান অফ দ্য ম্যাচ আমার দৃষ্টিতে। তো এগুলো হচ্ছে কোচিং, আমি বলবো যে সাকসেস। আর কোচিং জিনিসটা কি, টু ইমপ্রুভ আ ইন্ডিভিজুয়াল, আ গ্রুপ অর আ টিম। তো এই ইমপ্রুভমেন্ট আমি যদি করতে পারি দেন আমার সার্থকতা। হ্যাঁ, রেজাল্ট বেস তো এখনকার দুনিয়া রেজাল্ট তো দেখবি, রেজাল্ট ছাড়া তো কিছু না। বাট আমার ধারণা কালকে চ্যাম্পিয়ন না হলেও মানচিনিকে মাথায় তুলে রাখতো ইটালিয়ানরা, কারণ ও কোথার থেকে কোথায় নিয়ে আসা আনবিলিভেবল। টোটালি। আমি কোচিং এর কথা বলছিলাম, স্যারের কাছে ডেফিনেটলি কোশ্চেন থাকবে। আমরা যদি পুরো ইউরোপটাকে দেখি, মানে ইউরোপ রিজিয়নটাকে দেখি, কোন কোন কোচকে আপনার চোখে মনে হয়েছে যে না এই ইউরোপ টি20 একটা ভালো কোচিং একটা গ্রুপ নিয়ে এসেছে? কার কার নাম উঠে আসবে এই কোচিং গ্রুপে? পেটকোভিচের কথা বলবো, সুইজারল্যান্ডের। ও গত ওয়ার্ল্ড কাপ থেকে আমি ওকে দেখছি, ওর অধীনে দেখেছি যে সুইজারল্যান্ডের প্লেয়ার আগে একটু অটমার হিসফিল্ড যখন 2010-এ কোচ ছিল তখন ছিল মানে ড্রপ ব্যাক করে একদম ডিপ ডিফেন্ডিং কাউন্টার অ্যাটাক। ওই প্লেয়ারদেরই অনেক ট্রান্সফরমেশন, ওই প্লেয়ার না, প্লেয়ার তো চেঞ্জ আছে, বাট মোর ফ্লেয়ার, মোর ক্রিয়েটিভিটি প্লেয়ারদের মধ্যে। আরেকটা কোচ বলবো আমি, ক্যাসপার ওলমান, ড্যানিশ কোচ। ও হচ্ছে ট্যাকটিক্যালি ভেরি সাউন্ড। আমার মনে হচ্ছে যে কিছু কিছু ডিসিশন এত ভালো কাজে দিয়েছে। সবকিছু আমি বলবো যে কোচ, প্রত্যেকটা টিমের কোচের ডিসিশনগুলি আমার পছন্দ হয়েছে। আচ্ছা, মানে আমি কাউকেই আমার কাছে মনে হয় না যে মানে যদি যে আমার 2জন বা 4জন কোচ, যদি 2জন তো আমরা পেয়ে গেছি, হ্যাঁ, সাউথগেট আর হচ্ছে মানচিনি, আর 2জন বা 3জন, আরো 2জন, আবার ওই যে 2জন বিদায় হয়েছে তাদের কথা বলতে হয়, ডেনমার্ক, হ্যাঁ, এবং রাইট, এবং মার্টিনেজের কথাও আমি বলবো। আচ্ছা, কারণ বেলজিয়াম তার অধীনে কিছু কিছু খেলা খেলেছে এত টেকনিক্যালি সাউন্ড, স্পেশালি গত ওয়ার্ল্ড কাপের ব্রাজিল ম্যাচটা, ওয়াও, নেইমার এবং কুটিনিও এদের যে কিভাবে ব্লক করে রেখেছিল, বিউটিফুল। সো ওইসব স্ট্র্যাটেজি, ট্যাকটিক্যাল ইয়েগুলি খুব ভালো লাগে আমার। বাট একটা জিনিস হচ্ছে ট্যাকটিক্যাল ট্রেন্ড, কিন্তু আমরা কিছু দেখেছি 13টা টিম খেলেছে 3 ব্যাক নিয়ে, এবং এই 13টা টিমের মধ্যে কিছু আছে যে একদম 5-4-1 বা 5-3-2 যেমন হাঙ্গেরি, আবার কেউ কেউ আছে যে ফ্লেক্সিবিলিটি আছে, সামটাইমস 4 ব্যাক যেমন সাউথগেট, সামটাইমস 5 ব্যাক। সো এই চেঞ্জগুলি মাঝে মধ্যে করছে। ওন গোল, মোস্ট টকেটিভ পয়েন্ট, এটা কেন ওন গোলটা মেইন হচ্ছে যে মোর অ্যাটাকার্স প্রেজেন্স ইন দ্য পেনাল্টি এরিয়া। আচ্ছা, ওকে। কারণ আপনার যখনই অ্যাটাকাররা পেনাল্টি এরিয়াতে আসবে, ডিফেন্ডারদের জন্য প্যানিক, কারণ তাদের একটা ডেঞ্জার জোন, এবং মোর পাসিং অর ক্রসিং টু দ্য করিডর অফ আনসার্টেনিটি, যেটা ক্রিকেটে অফ স্ট্যাম্পের বাইরের বল বলে। সো এখানে আমাদের এই করিডোরটা হচ্ছে গোলকিপারের 6 ইয়ার্ড লাইন থেকে পেনাল্টি স্পট, এই 6 ইয়ার্ডটা বিটুইন ডিফেন্ডার্স এন্ড গোলকিপার। হ্যাঁ, সো ওই সব জায়গায় ক্লিয়ার করতে গিয়ে, যেমন পর্তুগালের 2টা গোলই কিন্তু জার্মানির সাথে ওইভাবেই হয়েছে, তবে কিছু ফাম্বল ছিল, যেমন স্লোভাকিয়ার গোলকিপার স্পেনের সাথে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই ঢুকিয়ে দিল, আবার স্পেনের গোলকিপার যে গোলটা খেলো। তো এইসব ট্রেন্ড আছে, এবং আর সবচেয়ে বেশি হচ্ছে যে মানে ইম্প্যাক্ট এনেছে 5 সাবস্টিটিউশন। আচ্ছা আচ্ছা, এটা সুযোগ দিয়েছে কোচকে, যে কোচরা ট্রেল করছে ম্যাচ, মোর অ্যাটাকিং প্লেয়ার নেমে, যেমন ক্রোয়েশিয়ার ওরসিচ, পাসালিচ নেমেই স্পেনের সাথে গোল করে কিন্তু 3-3 করলো, এবং ফ্রান্সের সাথে সুইজারল্যান্ডের গাভরানোভিচ নেমে গোল করলো। তো ওই স্কোপটা দিয়েছে আমার 5টা থাকাতে, এবং এক্সট্রা টাইম হলে কিন্তু 6টা করা যায়, কালকে যেমন ইটালি করেছে। তো এই জিনিসগুলি ছিল ট্রেন্ড এই ওয়ার্ল্ড কাপের। আরো কিছু ট্রেন্ড আছে, এত বিস্তারিত হয়তো আমরা যাব না। আমরা ব্রেকের পরে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিব, এখন ফিরবো ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকের পরে। কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে এবিসি স্পোর্টস নাইট পাওয়ার্ড বাই স্বপ্নতে, এবং সবচাইতে আকর্ষণীয় সেগমেন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ কে হচ্ছেন শেষ এপিসোডে, অর্থাৎ গতকাল ইতালি ইংল্যান্ড ম্যাচের প্রেডিকশন উইনার। সবকিছু নিয়ে ফিরছি ছোট্ট একটা কমার্শিয়াল বিরতির পরে। ডু স্টে টিউনড উইথ আস উইথ এবিসি রেডিও FM 89.2।
ফোনে ফোনে বাজার কিভাবে হয় জানতে চান? শুরু হচ্ছে ফোনে ফোনে বাজার প্রশিক্ষণ। তাহলে আপনারা প্রস্তুত তো? চার্জার মোবাইল ফোনটি হাতে নিয়ে নিন। এরপর চলে যান স্বপ্নের ফেসবুক পেজে। তারপরেই পেজের শুরুতেই থাকা পোস্টটি থেকে আপনার নিকটস্থ আউটলেটের নাম্বার নিন। পেয়ে গেছি। নাম্বারটা লিখ। এই নাম্বারটা বল না। 019990811054। এই আমি পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, স্বপ্ন থেকে বলছি। আলু 3 কেজি। মা বরবটির কথা বলো না। দাদি পেঁয়াজ শেষ, পেঁয়াজ লাগবো। মা দুধ লাগবে কিন্তু। দাদু বুটের ডাল। জি ম্যাডাম, সব পৌঁছে যাবে। অভিনন্দন, আপনারা সফলভাবে ফোনে ফোনে বাজার প্রশিক্ষণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। স্বপ্ন ফোনে ফোনে বাজার। অর্ডার করুন ফোনে, বাজার আপনার ঘরে। বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের এবিসি স্পোর্টস নাইট পাওয়ার্ড বাই স্বপ্ন নিয়ে, এবং শুনছেন আমাদেরকে, সাথে সাথে দেখতেও পাচ্ছেন এবিসি রেডিও FM 89.2 এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ এবং ফ্রিকোয়েন্সি 89.2 এ। কোথাও না গিয়ে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। সবাই উন্মুখ হয়ে বসে আছেন যে শেষ ম্যাচের প্রেডিকশন উইনারটা কে। একটু পরে জানাই ডেফিনেটলি, বিকজ আমাদের সাথে যিনি গেস্ট আছেন, কোচিং ট্যাকটিক্স নিয়ে, দলের ট্যাকটিক্স নিয়ে অনেক কথা হচ্ছিল, এবং তিনি আর কেউ নন, সাইফুল বারী টিটু স্যার। স্যার আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। এবং ব্রেকে যাওয়ার আগে কথা হচ্ছিল, সেখান থেকে যদি ফেরত আসি, আপনি বলছিলেন যে অনেকগুলো ওন গোল হয়েছে এই টুর্নামেন্টে, অর্থাৎ ইউরো 2020-তে। কিছু একটা বলছিলেন বিশ্লেষণী, যে ডেঞ্জার জোনে স্ট্রাইকারদের আধিপত্য বেড়ে যাওয়ার কারণে ডিফেন্ডাররা একটু ব্যাকফুটে গিয়ে একটু প্যানিক অ্যাটাকের কারণে কিন্তু এবার অনেকগুলো ওন গোল দেখেছি। সো এটা নিয়ে আমরা যদি কথা বলতে পারতাম আর একটু। মেইনলি আমি যে ইংল্যান্ডের ফরমেশন নিয়ে বা 3-2-4-1, যারা আপনার মেইনলি 3-4-2-1, এটা যেমন জার্মানি পর্তুগালের সাথে খেলাটায় কিমিক এবং গোসেন্স, ওরা এত বেশি পেনিট্রেট করেছে উইংয়ে, ওই জায়গাতেই ধরাশায়ী, এবং ওইখান থেকে ক্রসেই কিন্তু ওই ওন গোলগুলি। তো এটা হয় কি, যখন আমি এই ফরমেশনটা খেলি, যেমন ইংল্যান্ড খেলেছে কালকে, সো দেখা যায় 3-5 হয়ে যাচ্ছে। তার মানে এক সাইডে যদি আমরা একজনকে বাদ দেই, বাকি 4 জন, তো এক সাইড থেকে একজন যদি ক্রস করে, 4 প্লেয়ার্স ইন দ্য পেনাল্টি এরিয়া, সো মোর অ্যাটাকার্স, লাইক যদি ওই টিমটা যদি ব্যাক 4 খেলে, তাহলে যে ক্রস করছে আমার টিমের, তার কাছে লেফট ব্যাক চলে গিয়েছে, তাহলে 3 ডিফেন্ডার্স অ্যান্ড উইথ হোল্ডিং মিডফিল্ডার। সো দেখা যাচ্ছে অনেক সময় নিউমেরিক্যাল সুপিরিয়রিটি থাকার কথা ডিফেন্ডিং টিমের দেন অ্যাটাকিং টিম, বাট দেখা যাচ্ছে অনেক সময় সমান হয়ে যাচ্ছে। তো এই জন্য প্যানিক করছে ওরা, এটা হচ্ছে বড় কারণ। আরেকটা জিনিস আমি মনে করি যে প্লেইং টাইম, যেমন স্পেন এবং ইটালির ম্যাচটায় এত বেশি হয়েছে, মানে বল বাইরে গিয়েছে খুব কম, ফাউল হয়েছে বা ইয়ে হয়েছে, বল থেমে আছে খেলা, সেরকম ঘটনা নাই। সো আস্তে আস্তে কিন্তু প্লেইং টাইম বাড়ছে। আমার মনে আছে 2011-তে আমি বাংলাদেশ লিগের একটা খেলার প্লেইং টাইম ধরেছিলাম, মানে স্টপওয়াচ নিয়ে খেলা যখন মাঠে গড়াচ্ছে চলছে, আমার ঘড়ি চলছে, যখনই বল ফাউল হচ্ছে বা বাইরে যাচ্ছে তখন থামিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরো ম্যাচ আমরা দেখলাম, আমরা 90 মিনিটের মধ্যে প্লেইং টাইম ছিল অনলি 40 মিনিটস। তার মানে 50 মিনিটস বল বাইরে যাচ্ছে, ফাউল হচ্ছে, ওয়েস্ট টাইম ওয়েস্ট করছে। তো ওই জিনিসটা এখন মানে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি দেখা যাচ্ছে 70 মিনিটের কাছে চলে যাচ্ছে 90 মিনিটসের মধ্যে। তো ওই জিনিসটাও এখানে দেখেছি, কিছু কিছু ম্যাচ হয়েছে এত ক্লিন, সুপার ম্যাচ, মানে ড্রাস্টিক, মানে কি বলে এটাকে, মানে দেখতে খারাপ ওই ধরনের ফাউল না, ক্লিন খেলার চেষ্টা। এবং যে টিমগুলি খেলতে চায়, দুইটা টিমই খেলতে চায় এরকম যখন মনে হয়েছে, তখন ওই খেলাগুলি খুব ভালো হয়েছে। এই আর কি ইউরোর আরেকটা জিনিস আমার কাছে যেটা হচ্ছে যে তাদেরকে অবশ্যই ইউএফএ-কে অল ক্রেডিট গোস টু দেম, প্যান্ডেমিকের এই কঠিন সময়ে তারা যেভাবে আয়োজন করলো, আমরা হ্যাঁ, এবং আমরা এনজয় করলাম সবাই, সারা বিশ্ব। সো এই জন্য তাদেরকে এটা ধন্যবাদ দিতে হয়। এবং আই ওয়াজ লাকি এনাফ টু বি ইন নিয়ন, হেডকোয়ার্টার্স অফ উয়েফা। আমি 12 দিন ওখানে কোর্স করতে পেরেছিলাম, এবং খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমি
মরিনিও বা আর্সেন ওয়েঙ্গার যেসব চেয়ারে বসছে ওইখানে বসতে পেরেছিলাম, যে রুমে ঢুকতে পেরেছিলাম। So, ওই জিনিসগুলি হচ্ছে যে ওরা কিভাবে কাজ করে আমি জানি, এবং ইউএফএ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী কনফেডারেশন, রিচ, এবং তারা একটা পয়সা ওয়েস্ট করে না। তারা হচ্ছে প্রতিটা পয়সা কিভাবে ইউরোপিয়ান ফুটবল উপরের দিকে যাবে ওইটার পিছনে তারা খরচ করবে। And the result is in front of us. এই জিনিসটা এত, এবং অ্যান্ডি রক্সবার্গ এখন হচ্ছে যে এএফসি টেকনিক্যাল ডিরেক্টর, হি ওয়াজ 17 years টেকনিক্যাল ডিরেক্টর অফ উয়েফা। সো অ্যান্ডি রক্সবার্গের কারণেই আমাদের ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং তখন ওখানে টেকনিক্যাল অফিসার ছিল পপেস্কু, যে নাকি রোমানিয়ার এক্স প্লেয়ার। তো আমি বলতে যাচ্ছি এটাই যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলি এখন ওয়ার্ল্ড কাপগুলি নিয়ে যাচ্ছে, কাউকে ভিড়তে দিচ্ছে না, একদমই না। তো এটা শুধু না তারা, বিকজ they are doing lot of developments in all sectors. কারণ একটা ফুটবল খেলতে হলে আপনার পিচ ছাড়া যেটা লাগবে, ইয়থ গ্রাসরুট লাগবে, ইয়থ লাগবে, আপনার ক্লাবগুলি স্ট্রাকচার লাগবে, ভালো রেফারিং লাগবে, উইমেন্স ফুটবল লাগবে। সো সবকিছু সাইমালটেনিয়াসলি কাজ করতে হবে ডেভেলপমেন্ট, যেটা ইউরোপ করছে। এবং আরেকটা জিনিস হয়তো অবশ্যই যে মিক্সিং অফ ডিফারেন্ট উপমহাদেশের প্লেয়াররা, আমরা স্প্যানিশ লিগে দেখছি, ইংলিশ লিগে দেখছি, যে শুধুমাত্র যে ইউরোপিয়ানরাই খেলছে তা কিন্তু না, তারা কিন্তু মিক্স আপ করছে লাতিন আমেরিকা, সেটা অবশ্যই। সো এই সব কারণে হয়তো ইউরোপিয়ান ফুটবলটা এখন অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। আমরা 6, 10, 14, 18 না, এটা তো ভ্যারি করছে, রাইট? মানে একসময় ইটালিয়ান ফুটবল ওয়াজ মানে স্ট্যান্ডার্ডের মধ্যে উপরে ছিল, তারপরে আবার স্প্যানিশ উপরে, এখন ইংলিশ প্রিমিয়ার লিগ। সো ওই জিনিসগুলি করতে কেউ কারোর সাথে পাল্লা দিচ্ছে, মানে এটা কম্পিটিটিভ একটা ব্যাপার চলছে, যেটার জন্য আমি যদি একটা পোস্টে যদি আমরা 5 জন অ্যাপ্লাই করি একটা পোস্টে চাকরির জন্য, 5 জনই আমরা খুব ভালো স্ট্যান্ডার্ড, তো এই এক পোস্টের জন্য আমরা 5 জন গেলে তার মানে সর্বোচ্চ ভালো স্ট্যান্ডার্ডটাই তো এখানে আসবে। তো এই জন্য প্রত্যেকটা দেশ যদি তাদের লিগগুলিকে ওইভাবে বুস্ট আপ করতে চায়, বুন্দেসলিগাও আছে, যে ওই পর্যায়ে নিতে চায়, ওই কম্পিটিটিভের মধ্যে আসলে ফুটবলের মানটাই তো বাড়ছে, স্ট্যান্ডার্ডটা বাড়ছে। এটাই আসলে মূল কারণ আমি মনে করি। এবং অফকোর্স আমি বলবো কোচ এডুকেশন এবং ইয়থ একাডেমি থেকে, গ্রাসরুট থেকে ইয়থ, তারপরে ন্যাশনাল টিম, এই জায়গার যে কাজগুলি, বা জার্মানিতে হাই পারফরমেন্স সেন্টার আছে, তো এবং জার্মানি যেটা করেছে অভিবাসন ইয়াতে, এবং সুইজারল্যান্ডেরও তাই, বিভিন্ন জায়গার প্লেয়ার এনে কিন্তু ঢুকাচ্ছে। যেমন টার্কির অনেক প্লেয়ার, ওজিল, খেদিরা, এরা কিন্তু একটা সময় 2006 ইনক্লুশন ছিল, তো তারা এক সময় তাদের ফুল রেজাল্ট দিয়েছে। তো ওই হিসাবে আমি বলবো যে এভরি ডে ইজ আ ওয়ার্কিং ডে ফর দেম ইন টার্মস অফ ডেভেলপিং ফুটবল। তো এই জন্য তারা এগিয়ে যাচ্ছে, যেটা আমরা অন্যান্য কনফেডারেশনগুলো হয়তো পারছি না। এই আমি এই কথাতেই আসছিলাম ফেরত, যে লাতিন আমেরিকার ফুটবলও দেখলাম আমরা, কোপা আমেরিকা 2020, সেখানকার ফুটবলের মানটা অতটা আমরা হাই দেখিনি যতক্ষণ আমরা ইউরোপ দেখলাম, বিকজ সব সময় দেখি যে আমরা ইউরোটা আগে হয়, কোপাটা পরে হয়, সো দেখা যাচ্ছে যে আমাদের দুই দিকেই সমান লক্ষ্য থাকে। এইবার কিন্তু কোপা আমেরিকাটা একটু পিছিয়ে ছিল, কোনো কি কারণ দেখছেন এই কারণ এই ফুটবলে? প্রথম কারণটাই হচ্ছে যে কম্পিটিটিভ টিমের অভাব। ব্রাজিল আর্জেন্টিনার কাছাকাছি টিম কম, হাইয়েস্ট চিলি বা উরুগুয়ে, রাইট? এবং যদিও মানে এই টিমগুলির নাম বললাম, এদের ম্যাক্সিমাম প্লেয়ার ইউরোপে খেলে, এই জন্যই তারা একটু উপরের দিকে। বাট ওদের দেশে হচ্ছে যে এই ইউরোপে যে একদম গ্রাসরুট থেকে 7 বছর 8 বছর বয়সে শুরু করে, স্কুলের পাশাপাশি খেলাধুলা চলতে থাকে, যে ফুটবলের প্রতি ঝোঁক, তো ওইখানে যেভাবে শেখানো হয়, কারণ প্লেয়ারদের আমরা মেইনলি শেখাই হচ্ছে কয়েকটা জিনিস: টেকনিক, ট্যাকটিক্স, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, এই জিনিসগুলি। তো একটা জিনিস হচ্ছে যে ট্যাকটিক্সটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে, টু রিড দ্য গেম। ট্যাকটিক্সটা হচ্ছে আর কিছুই না, টেকিং ডিসিশনস উইথ অর উইদাউট দ্য বল। ওকে, যে আমি কি ডিসিশন নিব, আমি কোথায় পাস দিব, কাকে দিব, তো কাকে দিব, কার কাছ থেকে পাস নিব, এটার জন্য আমার কি করতে হবে? I have to be aware of that situation, where am I, আমি কোথায় আছি, কোথা থেকে কোথায় পাস আসতে পারে। So it is read the game and game intelligence, আর কিছু না। সো ওই জিনিসটা থাকলে হয় কি, প্লেয়ারদের সহজে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, যে আমি কোথায় যাব, কি করব, আমি কখন কাকে সাপোর্ট দিব, পাসিং লেনটা কিভাবে আমি ক্রিয়েট করব আরেকজনের জন্য, কোথায় গেলে আমি একটা ডিফেন্ডারকে আউট অফ পজিশন করতে পারবো।
এই জিনিসগুলি আর কি। তো এটা ইউরোপ কিন্তু ওই যে একদম ছোট থেকে শুরু করেতে ওইটা তারা পারফেক্টলি রুট লেভেল থেকে পারফেক্টলি করছে এবং একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তো ওই হিসাবে অন্যান্য মহাদেশগুলো একটু পিছিয়ে আছে, খুব স্বাভাবিক। বাট ব্রাজিল কিন্তু গত ওয়ার্ল্ড কাপে দে ওয়ার শোয়িং সাইন যে তারা ফাইনাল পর্যন্ত যেতে পারে। কারণ আপনার মনে আছে হয়তো যে বেলজিয়ামের সাথে যদি ক্যাসেমিরো খেলতো, সাসপেন্ডেড না থাকতো, ফার্নান্দিওর জায়গায় যদি থাকতো হয়তো অন্যরকম হতে পারত। বাট এইগুলি হচ্ছে মেইন কারণ। এবং একটা জিনিস এটাই হওয়া যে আস্তে আস্তে জিনিসটা এমন পর্যায়ে চলে যাচ্ছে, আপনি মনে করেন চেঞ্জ হচ্ছে কিভাবে, আপনি মনে করেন যে প্লেয়ার সাবস্টিটিউশন কিভাবে হয়। আমরা ভাবি যে কোচরা দেখলো ভালো খেলছে না, প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু জিপিএস ডিভাইস লাগানো, সো মাঠের পাশে দেখতেছে ট্যাবের মধ্যে যে কোন প্লেয়ার কতটুকু দৌড়িয়ে ফেলেছে, ওর কি আছে, আর ওর স্ট্যামিনার পর্যায়টা কি, তারপরে তারা ডিসিশনে যায়। সো ওই পর্যায়ে চলে গেছে ফুটবল। তো ওগুলি হচ্ছে এখন মানে একটা ডিসিসিভ পয়েন্ট আর কি আমি যদি বলি আর কি। সো আমরা একদম শেষ দিকে এসেছি অনুষ্ঠানের। তার আগে খুব একটা টেকনিক্যাল কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউরো 2020 আমি যদি বলি যে বেস্ট প্লেয়ার আপনার চোখে কে বা কারা, 2-3 জনের নাম যদি বলতেন। আমি তো এক জায়গায় বলেছিলাম স্টার্লিং। আচ্ছা, হ্যাঁ, স্টার্লিং হয়তো ম্যান অফ দ্য ম্যাচ পেতো কালকে যদি ইংল্যান্ড জিততো, যদি একটু ভালো খেলতো। ডোনারুমাকে বোধহয় দিয়েছে বেস্ট প্লেয়ার, কারণ এই প্রথম বোধহয় একজন গোলকিপার, হ্যাঁ ফার্স্ট কিপার, এই ডিজার্ভ করে, আমি বলবো যে ও ডিজার্ভ করে। বাট বেশ কিছু প্লেয়ার ছিল যারা আমি বলবো যে হ্যারি কেনের কথাও বলবো আমি, যে তারাও ভালো খেলেছে। তো ওই হিসাবে আসলে আমরা তো কোচ, তো ওইভাবে আমরা একটা দুইটা নাম বাঁচতে পারি না। আমাদের কাছে মনে হয় যে ইতালি চ্যাম্পিয়ন হয়েছে, ফুল টিমের প্লেয়ার কিন্তু দেওয়া উচিত। ইভেন যারা সাবস্টিটিউট বেঞ্চ থেকে আসছে তাদেরও তো কন্ট্রিবিউশন আছে। এবং আমার দৃষ্টিতে চ্যাম্পিয়ন হবে তারাই যে টিমের বেঞ্চ থেকে কেউ এসে কিছু একটা করবে টিমের জন্য। শুধু নামলে হবে না, দে শুড ডু সামথিং ফর দ্য টিম। ওইটা আমরা বেশি দেই। সো ওই হিসাবে আমি বলবো যে অনেক প্লেয়ার ছিল, অনেক ইয়াং প্লেয়ার ছিল। যেমন আমি বলবো ডামফ্রাইজ হল্যান্ডের এক্সিলেন্ট প্লেয়ার, আমার মনে হচ্ছে ইয়াং প্লেয়ার, খুব ভালো খেলছে। তো এইভাবে যদি ড্যামসগার্ডের কথা বলি, ইয়াং প্লেয়ার অনেকেই আমার চোখে পড়েছে যে আসছে, তারা ভালো করবে। ট্রুলি। আমার আরেকটা কথা যে জানতে মন চাচ্ছে যে টাই ব্রেকারে যাওয়ার পরে ম্যাচটাতে কি ভেবেছিলেন, যে 3-2 ওয়াজ পারফেক্ট ফর ইতালি, নাকি ইংল্যান্ডকে ভেবেছিলেন যে জয়ী হলে হতে পারে? বিকজ পেনাল্টি স্পেশালিস্ট নামানো হয়েছিল সাউথগেটের। আমি যদি বলি যে একদম শেষ মোমেন্টে আমরা অনেক কথা বলছিলাম যে কেন শেষ মোমেন্টে, আর একটু আগে না কেন, বাট তারা কিন্তু তাদের সাইড থেকে কিন্তু যথেষ্ট স্পেশালিস্ট পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে। তখন কি ভাবছিলেন যে কোন গোলকিপার? ওখানে কমেন্ট্রিতে বলছিল একটা কথা, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের হিস্ট্রিতে নাই যে কোনো টিম পরপর 2টা পেনাল্টি শুট আউট জিতছে। তখন তো ধরে নিতে হয় যে ইটালি হতে পারবে না। বাট এটা হচ্ছে যে এটাতে কিছুই আমি ভাবিনি, কারণ ভাবার স্কোপ নেই। কারণ পেনাল্টি হচ্ছে যেমন একটা নার্ভের খেলা, গোলকিপার এবং প্লেয়ার, এটা হচ্ছে একটা ক্যাট অ্যান্ড মাউস গেম, তাই না? কারণ আমি গুরুত্ব দিই দুইভাবে, পেনাল্টি মারাটা গুরুত্ব দিই। একটা হচ্ছে যে আমি প্রি ডিটারমাইন্ড কোথায় মারবো, আগে থেকে ডিসাইড করা। আরেকটা হচ্ছে আমি কিপারের মুভমেন্ট দেখে তারপরে আমি মারবো। যেমন পানেনকা কিভাবে মারে, এটা অনেকে আবার ওইটা প্রি ডিটারমাইন্ড আর কি। তো ওই হিসাবে আমি কাউকেই, বাট একটা জিনিস সবসময় মাথায় ছিল আমার, যে রিচটা বেশি হচ্ছে ডোনারুমার, বিকজ হি ইজ টলার দেন। তো ওইটা একটা এবং ইটালিয়ানরা আসলে সাধারণত পেনাল্টি মিস করে না। ওয়ার্ল্ড কাপও জিতলো কিন্তু লাস্ট যেটা 2006 পেনাল্টির থেকে। তো এনিওয়ে এটা আসলে ওই সময়টা আমি উপভোগই করেছি যে কি হয় দেখি, কে জিতবে বা কি হবে রেজাল্ট, এটা বোঝা মুশকিল ছিল। কারণ আমি তো ভেবেছিলাম 4-2 জিতে যাবে, জর্জিনিও যে এটা মিস করবে কে ভেবেছিল, তাই না? ওর তো সুযোগ ছিল 4-2 ম্যাচ জিতে যাও। স্যার কাছে আমার একটা কোশ্চেন, মানে সাউথগেটের এই কোশ্চেনটা আমার আরো আগে করা উচিত ছিল হয়তো বা, যে হেন্ডারসনকে নামিয়েছিল তিনি, আমরা সবাই ভেবেছিলাম বিকজ অফ হয়তো বা পেনাল্টিতে যাবে। ওই পেনাল্টি সিচুয়েশন অনেক সময় হয়তো এক্সপেরিয়েন্স প্লেয়াররা একটু প্রেসার কম ফিল করে, কারণ রেগুলার দিয়ে সব বস্তু থাকে। তাকে নামানোর পরে আবার উঠিয়ে ফেলা, মানে এইটা কোচিং পার্সপেক্টিভে আপনার কাছে কি মনে হয়েছিল? এটা হচ্ছে যে হেন্ডারসন তাদের প্ল্যানে ছিল না পেনাল্টি টেকিং এ, আমার ধারণা। সো আমি যখন 2টা পেনাল্টি টেকার নামাচ্ছি,
আমি কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে, তো এমন কাউকে স্যাক্রিফাইস করবো যে আমার প্ল্যানে নাই পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে। এটা ছাড়া আর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নাই। This is the only logical explanation for the England fans to get consolation, I think. Truly বলতে হচ্ছে। আরেকটা কোশ্চেনে যদি যাই স্যারের কাছে, যে ইতালি এবং ইংল্যান্ড কম্পিটিটিভ ফুটবল খেলেছে এবং কালকে টাই ব্রেকারের আগ পর্যন্ত তাদের ম্যাচ নিয়ে খুব একটা বেশি বলার ছিল না এখন পর্যন্ত। এর পরের পার্সপেক্টিভে যদি আমি চাই, যে 2022 ওয়ার্ল্ড কাপ আছে দোরগোড়ায় দাঁড়িয়ে, পরের বছরই একদম টিমগুলো খুব একটা বেশি গুছিয়ে নেওয়ার সময় পায় না এবং কোচরাও খুব একটা বেশি চেঞ্জ করতে চায় না। সো ইতালি এবং ইংল্যান্ড দুই টিমের কাছে আপনি কি এক্সপেক্ট করছেন যে তার পরবর্তীতে যদি 22-এর ওয়ার্ল্ড কাপটা খেলতে চায়, খুব বেশি কি চেঞ্জেসের কিছু আছে? ইভেনচুয়ালি ইংল্যান্ড যদিও হেরে গেছে, তারপরেও এই টাই ব্রেকারকে নিয়ে বা সামথিং কোনো একটা চেঞ্জেস ইতালি এবং ইংল্যান্ডের মাঝখানে? না, ফর কোচিং এভরিডে ইজ এ লার্নিং ডে বা লার্নিং পয়েন্টস। আপনি প্রতিদিন কিছু না কিছু শিখবেন, এবং যত আপনি সাউথগেট নিজেই বলেছে যে আমরা ওয়ার্ল্ড কাপের থেকেই অনেক কিছু শিখে এসেছি গত ওয়ার্ল্ড কাপ থেকে। সো নিশ্চয়ই তারা পারফরমেন্সের দিক দিয়ে আমি বলবো গত ওয়ার্ল্ড কাপের চেয়ে ভালো করেছে। তাদের খেলার স্টাইলটা দেখে, কারণ ওইখানে দুর্বল টিম পেয়ে প্রথম দিকে অনেক গোল দিয়েছে, পরে তো বেশ টাইট হয়ে যাচ্ছিল সব ম্যাচ। বাট এই জিনিসগুলি শেখা এবং কোনো চেঞ্জের আমি দেখতে চাচ্ছি। অনেকে বলছিল কিয়েলিনি এবং বনুচির কথা, হ্যাঁ, যেহেতু বয়স হয়ে গেছে। বাট এক বছর আমার মনে হয় খুব বেশি আনবে না। বাট যেটা ম্যানচেনিকে করতে হবে যে তাদের রিপ্লেসমেন্টগুলি, যেমন বাস্টনি আছে, আরেকটা প্লেয়ার যে নামলো, নামটা আমি মনে এখন পড়বে না, লোকাচেলি সেন্টার ব্যাক না, সেন্টার ব্যাক আরেকজন লম্বা। তো আমার কথা হচ্ছে যে এটা তো প্ল্যানে থাকবেই, বাট আমার মনে হয় ওরা পরের বছর খেলতে পারবে, মানে ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে। এখন এটা হচ্ছে যে আমার জন্য খুব আনন্দদায়ক যে গত ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসও ছিল না, ইটালিও ছিল না, রাইট? তো এখন কম্পিটিশনটা আরো বাড়বে ইউরোপের মধ্যে। সো ইটালির ইনক্লুশন বা ইটালি যখন করবে, তো এটা আরো একটা মানে আমার মনে হয় এনজয়েবল ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পারবো হয়তো, রাইট? কাতারে। ডেফিনেটলি। ধন্যবাদ স্যার অনেক আপনাদের এই কোচিং ম্যানুয়ালটাকে নিয়ে কথা বলার জন্য, বিকজ একটা কোচের পার্সপেক্টিভ থেকে দেখা আর একটা দর্শক হিসেবে দেখা টোটালি ভিন্ন জিনিস দুটো। আমরা জানি যে কোন প্লেয়ারটা বা কোন ট্যাকটিকটা কোন সময় কাজে লাগবে, বা এই যে খুঁটিনাটি বিষয়গুলো, দিস ইজ সো ইম্পর্টেন্ট এবং ইউ আর গ্রেটফুল টু হ্যাভিং ইউ। আমাদের দর্শকের কাছে আমরা ফেরত যাচ্ছি আবার। দর্শকরা খুবই উন্মুখ হয়ে বসে আছেন তৌসিফ, যে আমাদের প্রেডিক্টর, ফাইনাল প্রেডিক্টর, একদম ফাইনালি কে জিতে নিয়েছে সেই জার্সিটা। ইতালি এবং ইংল্যান্ড ম্যাচে অনেক কমেন্টস পেয়েছি আমরা, এবং কমেন্টস পেয়েছি, তারপরে SMS পেয়েছি আমরা, আপনারা আমাদেরকে SMS ও করেছেন। সবকিছু বিচার বিবেচনা করে আমি আপনাদের লাইফটা কঠিন করে দিয়েছিলাম একটু, যে বলেছিলাম যে এক্সট্রা টাইম অথবা টাই ব্রেকারে যাবে কিনা সেটা বলার জন্য। সেটা হয়তো হয়নি, কাছাকাছি গিয়েছেন, এবং অনেক কমেন্টস SMS থেকে আমরা একজনকে বেছে নিয়েছি। তিনি হচ্ছেন খালিদ মাহফুজ সাইফ। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনি পেয়ে যাবেন AHN স্পোর্টসওয়্যারের পক্ষ থেকে একটি জার্সি, এবং অনেক অভিনন্দন। আপনি কাছাকাছি কমেন্টস করেছেন। কমেন্টসটা আমি বলবো না যে কি কমেন্টস করেছেন বা কি SMS করেছেন, আমাদের লাইভ ফিডটা আছে, অবশ্যই সবাই গিয়ে দেখে নেবেন যে প্রেডিকশন হওয়া উচিত এরকম, রাইট? একদম কাছাকাছি। ফুটবল ইটস ভেরি ভেরি টাফ, এবং আমাদের যে গেস্টরা আসেন স্যার সহ সবাইকে বলি যে প্রেডিকশন করতে, যে কে কোন টিম বেছে নিচ্ছেন, বাট ফাইনাল সেমিফাইনালগুলো সবসময় একটু টাফেস্ট টু প্রেডিক্ট এই ক্ষেত্রে। And when you are having teams like Italy and England, তখন আরো বেশি টাফ। Why not Brazil Argentina? Obviously, মানে এরকম চ্যাম্পিয়ন টিম যখন যায় তখন আরো কঠিন হয়ে যায়। সো ধন্যবাদ তৌসিফ, অভিনন্দন মানে আর্জেন্টিনা জেতার জন্য। এবং ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আমরা বলছিলাম যে ওইটাও একটা ক্লোজ ম্যাচ হতে পারতো, এবং ডিফেন্সিভনেসের কারণেই আর্জেন্টিনা আমরা বলছি যে একটা গোল করার পর পার্ক দ্য বাস, যেটা আমরা শিখেছি ইউরোপিয়ান ফুটবল থেকে, ওরকমই একটা ধাঁচা চলে গিয়েছিল আর্জেন্টিনা। বাট স্টিল রেজাল্ট নিয়ে বের হয়ে এসেছে, এটাই বোধহয় স্যারের কাছে অনেক ইম্পর্টেন্ট, আমি যদি বলি একজন কোচের কাছ থেকে। না, এটা তো আসলে অবশ্যই, এবং রেজাল্টটা এমন সময় এসছে যেটা তার টিমের বেস্ট প্লেয়ারেরও দরকার ছিল। তো সব দিক দিয়ে এটা খুব ভালো আছে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। আমার মনে হয় মানে একদম টাই থাকবে আর কি, যে ব্রাজিল আর্জেন্টিনা, কনমেবল বলি বা ইউরোপ বলি, এশিয়া বলি, আফ্রিকা বলি। সো আমরা 2022 একটা খুবই ক্লোজ বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি, এবং আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে, অর্থাৎ ABC স্পোর্টস নাইট পাওয়ার্ড বাই স্বপ্ন এপিসোড 6 দিয়ে আমরা শেষ করছি আমাদের এই আয়োজন। আপনারা যারা সাথে ছিলেন আমাদের, এবং যারা ছিলেন না তারা ভবিষ্যতে অবশ্যই থাকবেন আমাদের সাথে, সেই প্রত্যাশায় আজকের মতো
এবিসি স্পোর্টস নাইট পাওয়ার্ড বাই স্বপ্ন শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ টিটু স্যার আমাদের সাথে জয়েন করার জন্য। ইট ওয়াজ নাইস হ্যাভিং ইউ হিয়ার, এবং কোচিং এর যে ট্যাকটিক্স গুলো আমরা আবার জানলাম, ভবিষ্যতে আপনার সাথে আবার দেখা করার একটা আশা নিয়ে শেষ করছি। ধন্যবাদ তৌসিফ থাকার জন্য। পুরো সময় জুড়ে যুদ্ধ করেছি, অনেক কিছু করেছি, বাট দিন শেষে ভালোবাসা আর কি, ব্রাজিলিয়ান ফ্যানদের মতো, তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে। জানেন জিতেছি তো, মানে ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ এন্ড কোপা আমেরিকা তিনটে জিতেছি তো। ও মানে যা বলবেন যা বলবেন তাই, যা বলবেন তাই। থ্যাংক ইউ। এরকম অনেক সো প্রাউড ফ্যান আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, যুক্ত হবেন ভবিষ্যতে, এই আশা নিয়ে শেষ করছি আজকের এবিসি স্পোর্টস নাইট পাওয়ার্ড বাই স্বপ্ন। প্রান্তর এবং তৌসিফের পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি। শুনতে থাকবেন এবিসি রেডিও এফএম 89.2 এফএম ফ্রিকোয়েন্সি আছে, ফেসবুক ফ্যান পেজ অবশ্যই আছে, এবং আমাদের অ্যাপও আছে, নামিয়ে নিতে পারেন গুগল প্লে স্টোর কিংবা iOS স্টোর থেকে। শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2 বিকজ উই আর অলওয়েজ উইথ ইউ। গুড নাইট ফ্রম এবিসি স্পোর্টস নাইট পাওয়ার্ড বাই স্বপ্ন। ফোনে ফোনে বাজার কিভাবে হয় জানতে চান? শুরু হচ্ছে ফোনে ফোনে বাজার প্রশিক্ষণ। তাহলে আপনারা প্রস্তুত তো? চার্জার মোবাইল ফোনটি হাতে নিয়ে নিন। এরপর চলে যান স্বপ্নের ফেসবুক পেজে। তারপরেই পেজের শুরুতেই থাকা পোস্টটি থেকে আপনার নিকটস্থ আউটলেটের নাম্বার নিন। পেয়ে গেছি। তাই নাম্বারটা লিখ। এই নাম্বারটা বল না। 0199981054। এই আমি পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, স্বপ্ন থেকে বলছি। আলু 3 কেজি। মা বরবটির কথা বলো না। দাদি পেঁয়াজ শেষ, পেঁয়াজ লাগবো। মা দুধ লাগবে কি? দাদু বুটের ডাল। জি ম্যাডাম, সব পৌঁছে যাবে। অভিনন্দন, আপনারা সফলভাবে ফোনে ফোনে বাজার প্রশিক্ষণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। স্বপ্ন ফোনে ফোনে বাজার। অর্ডার করুন ফোনে, বাজার আপনার ঘরে।